ওয়েস্টার্ন গল্প উত্তরসূরি। ১। রুক্ষ টেইল ধরে হেলে দুলে এগিয়ে চলেছে ওয়াগনের সারি। ধীর গতির বিরক্তিকর একঘেয়ে যাত্রা। উপরে সুনীল আকাশ, কিন্তু তপ্ত হালকা হলকা ছড়াচ্ছে সূর্য। চারপাশে যত দূর দৃষ্টি যায় শুধু ধুধু প্রান্তর চোখে পড়ছে, যার বুক চিরে এঁকে বেঁকে চলে গেছে টেইল। দূরে, বহু দূরে, দিগন্তের সীমানায় চোখে পড়ছে খাঁজ কাটা পাহাড়ের অস্পষ্ট অবয়ব। কিন্তু মাঝখানে ঢেউ খেলানো জমির বুকে জেগে থাকা বন্ধুর প্রকৃতির পরতে পরতে লুকিয়ে থাকা রহস্য আর অনিশ্চয়তার কারণে মনে হচ্ছে পথটুকু যেন অসীম এবং দূরতিক্রম্য। 12 দিন আগে কাউন্সিল ব্লাফ থেকে যাত্রা শুরু করেছিল দলটা। সেই থেকে টানা চলছে। খাঁজ কাটা ওই পাহাড় ওদের আপাতত গন্তব্য। এরপর পাহাড় পেরিয়ে সল্ট লেক মরুভূমি পাড়ি দিয়ে পৌঁছবে ক্যালিফোর্নিয়ায়। বুক ভরা স্বপ্ন নিয়ে প্রতিটি দিন পার করছে মানুষগুলো। বসতি গড়বে, সোনালি ভবিষ্যৎ গড়বে। পূব থেকে আসা কিছু ভাগ্যান্বেষী ওরা পশ্চিমে নতুনভাবে জীবন শুরু করতে চাইছে, নতুন পরিবেশে, নতুন আঙ্গিকে। টানা 2 দিন ধরে রুক্ষ টেইল পাড়ি দিচ্ছে ওরা। ধুলোর আস্তর জমেছে ওয়াগনের পর্দা আর ছাউনির উপর। যাত্রীরা প্রত্যেকে কম বেশি ক্লান্ত। শরীর এবং কাপড় ধুলোর ছাপ পড়েছে সবার। ওয়াগনের খচ্চর বা ঘোড়াগুলোও পা ফেলছে ধীর গতিতে। ওয়াগন সারি থেকে কিছুটা দূরে দুলকি চালে ঘোড়া ছোটাচ্ছে এড ক্রেমার। ওর মতোই আলাদাভাবে স্যাডলে রাইড করছে আরও কয়েকজন। তবে প্রত্যেকেই ওয়াগনের কাছাকাছি থাকছে। স্টিল ডাস্ট স্টালিয়নের রাশ টানল ক্রেমার। স্যাডলে বসেই ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো। 16টা ওয়াগন দীর্ঘ এক লাইনে স্লো গতিতে এগিয়ে আসছে। পশুগুলোর মতোই ক্লান্ত, এবং দমের ঘাটতি পড়েছে মানুষগুলোর মধ্যে। আদেও ক্যালিফোর্নিয়া পর্যন্ত পৌঁছাতে পারবে এদের কজন কে জানে, কারণ পশ্চিমের রুক্ষতার সঙ্গে পরিচয় নেই কারো। সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে বাস করেছে এতদিন। এখন ভাগ্যান্বেষণে পরিবার আর শেষ সম্বল নিয়ে পাড়ি জমিয়েছে অনিশ্চিত পথে। একমাত্র ব্যতিক্রম ও নিজে। এখানেই জন্ম, এখানেই মানুষ হয়েছে, তাই পশ্চিমের ধাত জানা আছে ওর। রুক্ষ টেইলে টেইলে কেটেছে জীবনের বেশিরভাগ সময়। আয়ত্ত করেছে সহিষ্ণুতা, ধৈর্য আর দীর্ঘ মনোবল। অভিযাত্রীদের মতো ক্লান্তি সহজে কাবু করতে পারে না ওকে। অভ্যস্ত বলে নিরুদ্যম বা অবসাদগ্রস্ত হয় না। অন্যদের সঙ্গে আরও একটা পার্থক্য আছে ওর। এর জানে সামনে কি আছে, শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে। অথচ এরা কেউই তা জানে না। জানে না অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বিকেল পর্যন্ত ক্লান্তির চরমে পৌঁছে গেল লোকগুলো। সকাল থেকে যাত্রা করার পর এ যাবৎ 12 মাইল এগিয়েছে। রুক্ষ টেইলের কারণে স্লোথ হয়ে পড়েছে গতি। থামবে এরা, জানে এড। অনভ্যস্ত শরীর হাঁপিয়ে উঠেছে। কারো চেহারা না দেখলেও জানে এরা প্রত্যেকে ভয়ানক ক্লান্ত, পরিশ্রান্ত এবং ক্ষুধার্ত। বিশ্রাম এবং খাবারই আবার চাঙ্গা করে তুলতে পারে ওদের, আরও এমন কষ্টকর একটা দিন চলার উদ্যম জোগাতে পারে। তবুও থামার লক্ষণ নেই। সোনালি ভবিষ্যতের কল্পনায় বিভোর মানুষ থামতে জানে না। পথ চলায় শ্রান্তি থাকে না তাদের, ক্লান্তি ভুলে যায়। কোনো টেইলই অসীম দূরত্বের কিংবা কোনো পাহাড়ের বাধাই দূরতিক্রম্য মনে হয় না। থাকে শুধু গন্তব্যে পৌঁছার মানসিক তাড়না।
শারীরিক কষ্ট উপেক্ষা করতে শিখে ফেলে মানুষ। এভাবে রুক্ষ পশ্চিম আবাসযোগ্য হয়ে উঠেছে। একটু একটু করে অচেনা জায়গায় বসতি করছে মানুষ। শহর তৈরি করছে, খামার করছে, সোনালী ভবিষ্যৎ নিশ্চিত করছে। সব কিছুর মূলে আসলে শ্রম এবং নিষ্ঠা। কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। অতিরিক্ত প্রত্যাশা আর বাস্তবতার হেরফেরে গোলমাল হয়ে যায়। লোভ, বিদ্বেষ ও ঈর্ষার শিকার হয় মানুষ। স্বপ্ন তখন ধূলিসাৎ হয়ে যায়। অশান্তি এবং অসন্তোষ থেকে সৃষ্টি হয় শত্রুতার। পশ্চিমের মানুষ বলেই সম্ভাবনাকে যুক্তি দিয়ে বিচার করে এড ক্রেমার। প্রত্যাশা সব মানুষেরই থাকে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকাই বাঞ্ছনীয়। সেটা পূরণ না হলে আশাভঙ্গের বেদনা মনকে পঙ্গু করে ফেলে। ওয়াগন যাত্রীদের সঙ্গে এখানেই ওর পার্থক্য। এদের সঙ্গে ভিড়ে যাওয়ার কারণ শুধু কৃতজ্ঞতা বলা যাবে না, কিছুটা হলেও দায়িত্ববোধ করছে ও। পশ্চিমের রুক্ষ জীবনে অভ্যস্ত এমন কেউ নেই দলে। জানে না এখানকার জীবন কত কঠিন, পদে পদে বিপদের সম্ভাবনা। ঠেকায় পড়ে আজ করতে পারছে এখন, সেজন্যেই চাইছে দলের সঙ্গে থাকুক এর। নিজের স্বার্থ সম্পর্কে 16 আনা সচেতন এরা। এদের সঙ্গে থাকার আরও একটা কারণ আছে ওর, ডরথি হেডলিন। শেষ দিকের একটা ওয়াগনের আসনে বসে আছে মেয়েটি। ধুলোর অত্যাচার থেকে রেহাই পায়নি সেও, কিন্তু তারপরও উজ্জ্বল লাগছে মেয়েটিকে। রুক্ষ পরিবেশে কিংবা ক্লান্তিকর যাত্রার পরও কিভাবে সৌন্দর্য ধরে রাখে ডরথি, প্রায়ই ভাবে এড। জাদু বোধ হয়, নাকি ওর চোখটাই রঙিন। পেছনে ওয়াগনের ভেতরে শুয়ে আছে টেড হেডলিন, ডরথির বাবা। সকালে কিউবা ইন্ডিয়ান যোদ্ধাদের সঙ্গে তুমুল গোলাগুলি হয়েছে ওয়াগন যাত্রীদের। আহত হয়েছে হেডলিন, উরুতে একটা বুলেট ঢুকেছে। তেমন গুরুতর না হলেও অন্তত কিছুদিন ভোগাবে। জ্বরে আক্রান্ত সে এখন। ওয়াগন চালানোর তাই ডরথিকে নিতে হয়েছে। সবার সামনের ওয়াগনটা হিউ টেলরের, সেই দলনেতা। মাঝবয়সী পোড়খাওয়া মানুষ, তবে ভূপের জীবনে পোড়খাওয়া। পশ্চিমের রুক্ষ জীবনে অন্যদের মতোই অনভ্যস্ত। সাহসী সৎলোক, কিন্তু তার বিচক্ষণতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এদের। নিজে ভালো মানুষ হলে যা হয়, অল্পতে যে কাউকে বিশ্বাস করে ফেলে। ক্ষণিকের জন্যে ওয়াগন থামালো টেলর। আসনের উপর দাঁড়িয়ে হাত নেড়ে মোড় ঘোরার নির্দেশ দিল অন্যদের। মিনিট কয়েকের মধ্যে ঘুরে গেল যাত্রাপথ। স্পার দাবিয়ে ঘোড়ার গতি বাড়ালো এড। টেলরের ওয়াগনের পাশে চলে এলো। ধুলোয় প্রায় সাদা হয়ে গেছে হিউ টেলরের দাড়িগোঁফ। এডকে দেখতে পেয়ে স্মিথ হাসি ফুটল ঠোঁটে। লোকটার এই আরেক গুণ, অল্পতে সন্তুষ্ট হতে জানে এবং সারাক্ষণ হাসি মুখে থাকতে পারে। মনে মনে তোমাকেই খুঁজছিলাম এড, আন্তরিক স্বরে বলল সে। খাবারের স্টক কিন্তু প্রায় ফুরিয়ে গেছে। কিছু একটা স্বীকার করতে না পারলে বিপদে পড়ব। তুমি যদি চেষ্টা করো, আমাদের মধ্যে তুমিই সেরা শিকারী। ঠিক আছে, দেখি কি করা যায়। সামান্য কাজ ঝাঁকালো ও। টেলরকে কথা শেষ করতে দিল না। আগে হেডলিনের ওয়াগনের ওদিক থেকে ঘুরে আসি। চর কষেছে যেন এড। মুহূর্তে মলিন হয়ে গেল টেলরের মুখ। একটা কথা না বলে পারছি না এড। ডরথির সঙ্গে তোমার গায়ে পড়া ভাব পছন্দ হচ্ছে না আমার, প্রায় কর্কশ স্বরে বলল সে। তোমার জায়গায় থাকলে মেয়েটার সঙ্গে মিশতাম না আমি। বিপদে পড়ে পশ্চিমে এসেছে বটে, কিন্তু উঁচু ঘরের শিক্ষিত মেয়ে, ভদ্র এবং সুন্দরী। কিছু মনে করো না। আসলে
ওর উপযুক্ত নও তুমি। স্বীকার করছি আমাদের অনেক উপকার করেছ। সত্যি কথা বলতে কি, তুমি না থাকলে আরো খারাপ হতো অবস্থা। সেজন্যে সবাই কৃতজ্ঞ আমরা। কিন্তু ডরথির ব্যাপারটা আলাদা। টেড অসুস্থ, তোমাকে সময় দিতে পারবে না। হেডলিনের খবর, অসুস্থ কোনো লোকই অন্য কাউকে সময় দিতে পারে না। বিরক্ত হলেও নিজেকে সামলে নিল এড। নিরানন্দ চেহারায় হাসল ও। দুনিয়ায় উপদেশই সবচেয়ে সস্তা জিনিস, কিন্তু তাও মুফতে নিচ্ছি না আমি। ধন্যবাদ তোমাকে। নিশ্চয় টেড এ ব্যাপারে বলেনি তোমাকে, নাকি ডরথি বলেছে কিছু? খোঁচা খেয়ে দেখত হিউ টেলর মুখ কঠিন হয়ে গেছে। ওহো, টেড কিছু বলেনি। ডরথিও বলেনি। নিজের দায়িত্ব থেকে বলছি, কারণ আমি এই দলের নেতা। বেশ তো, গম্ভীর স্বরে খেই ধরল এড। তাহলে নিজের চরকায় তেল দাও। পুরো ওয়াগন ট্রেনের দায়িত্ব নেওয়া চারটিখানি ব্যাপার নয়। কারো ব্যক্তিগত ব্যাপারে নেতাদের না গলালেও চলে। হেডলিনরা যে কোনো সময়ে আমাকে চলে যেতে বলতে পারে, হয়তো চলেও যাব, কিন্তু এটা ওদের নিজস্ব ব্যাপার। অপ্রিয় সত্য শুনতে কারো ভালো লাগে না। হিউ টেলার আত্মবিশ্বাসী, অহংকারী মানুষ, নিজের ব্যাপারে সচেতন। সুখরাগ ফুটে উঠল চোখে, গাল লালচে হয়ে গেল। সেটা যে তপ্ত রোদের কারণে নয় নিশ্চিত। কথাগুলো বলতে তুমি বাধ্য করছো এড। নিজেকে কি মনে করো তুমি? আমার বিচারে তুমি সেফ একটা খুনি। তোমার সঙ্গে ডরথির মতো ভদ্র মেয়ের কোনো সম্পর্কই থাকা উচিত নয়। তোমার মতো নয়ও। ইন্ডিয়ানদের খুন করার কারণে বলছো তো? যদ্দূর মনে পড়ছে এ ব্যাপারে তুমিও কম যাওনি। অন্তত দুজনকে মেরেছ। ইন্ডিয়ানরা আক্রমণ করার সময় এর ছিল পাশে। ও না থাকলে সত্যি বিপদে পড়ত দলটা। ঠেকানো যেত না রেড স্কিনদের। পরোক্ষভাবে সেটাই মনে করিয়ে দিয়েছে এড। বুঝতে পেরে অস্বস্তি বোধ করল হিউ টেলর। বেয়ারা, এই যুবককে কিছুতেই সামলানো যাচ্ছে না। ইন্ডিয়ানদের কথা বলিনি আমি। স্রেফ তর্কের খাতিরে খেই ধরল ও। ভুল বুঝো না আমাকে। স্বীকার করছি ইন্ডিয়ান হামলার সময় সাহায্য করেছ আমাদের। তুমি না থাকলে আদেও ওদের তাড়িয়ে দিতে পারতাম কিনা সন্দেহ আছে আমার। কিন্তু ইন্ডিয়ান মারা এক কথা, আর সাদা চামড়ার মানুষ খুন করা আরেক কথা। চামড়া সাদা হলে মানুষ, আর কালো বা রোদ পোড়া হলে জানোয়ার, তাই না? বেশ তো, তুমি তোমার অদ্ভুত দৃষ্টিভঙ্গি নিয়ে থাকো। খুব বেশি দিন লাগবে না ধারণাটা পাল্টাতে। না বলে পারছি না। একটু আগে টেলরের সুর নকল করে বিদ্রুপ করলো এর। তোমার দাড়ি পেকেছে ঠিকই, হিউ, বুদ্ধি পাকেনি। পশ্চিমে নতুন এসেছো তো, তাই জানো না। কিন্তু শিগগিরই জেনে যাবে যে সাদা চামড়ায় কিছু লোকও আছে যাদের দেখা মাত্র খুন করা উচিত। তখন যেন আফসোস করতে না হয় সেই প্রার্থনা করো। ভেবে বলো তো, সকালে যে ইন্ডিয়ান হামলা হলো, এর পেছনে সাদা চামড়ার কোনো লোক কি থাকতে পারে না? কি বলতে চাইছ? থমথমে মুখে জানতে চাইল টেলর। এই টেইলে না আসার জন্যে বলেছিলাম তোমাদের, অথচ আমার কথা হেসে উড়িয়ে দিয়েছ। স্যাম লামসন বলল, না, এদিকে কোনো ইন্ডিয়ানের ভয় নেই। ওর কথাই শুনলে। অথচ আমার অনুমান সত্যি হলো। স্রেফ লামসনের কথা শুনে বিপদে পড়লে তোমরা। সেজন্যে শুধু লামসনকে দায়ী করো না, আবার নিজেদের দোষটাও খুঁজে দেখো। বোকা নাও তোমরা, অথচ বোকা সেজে আছো সবাই। অভিযাত্রীদের দুজন, প্যাট, গ্যাভিন আর মার্টি, থাচার এগিয়ে এলো ওদের দিকে। এদের কথাগুলো শুনতে পেয়েছে ওরা।
অন্তত শেষ কথাগুলো কান এড়ায়নি। মুহূর্তের মধ্যে রেগে উঠল রকচটা স্বভাবে মাটি থাচার। পুরানো কাসুন্দি ঘাটাঘাটি করছো আবার? স্পষ্ট বিদ্বেষ প্রকাশ পেল তার কণ্ঠে। লামসন কি ক্ষতি করেছে তোমার, বলো তো? আমাদের এত উপকার করলো, অথচ সারাক্ষণ ওর পেছনে লেগে আছো তুমি। লামসন বলেছে এই টেইল ভালো, শুরু থেকে নিশ্চিন্তে এগোতে পারছি আমরা। পাহাড়ি এলাকা পেরোতে হয়নি এবং কাউন্সিল ব্লাফ থেকে যাত্রা করার পর 6 দিন কোনো ঝামেলা ছাড়াই কেটে গেছে। পানি বা ঘাসের অভাব হয়নি। টেইলও সমতল ছিল। একটা পথ, এখন পথটা একটু রুক্ষ, এই যা। আর ইন্ডিয়ানদের সঙ্গে সকালের ছোটখাটো লড়াইটা বাদ দিলে কি এমন ঝামেলায় পড়েছি আমরা? আমার তো মনে হয় ভালোই আছি। ক্ষণিকের জন্যে থামল সে। মনে মনে বোধ হয় সাম লামসনের পক্ষে আর কি বলা যায় ভেবে নিল। এই টেইল বা লামসনের সমালোচনা শুনতে শুনতে বিরক্তি ধরে গেছে আমার। অথচ ওর মতো লোকই হয় না। হাসি খুশি মানুষ, না চাইতেই ওর সাহায্য পাচ্ছে যে কেউ। আমার কথাই চিন্তা করো না। স্ত্রী অসুস্থ, টাকা নেই হাতে, পর্যাপ্ত সাপ্লাইও ছিল না, অথচ বলার আগেই আমাকে ধার দিয়ে দিল। হয়তো আরো কিছু বলার ইচ্ছে ছিল থাসারের, কিন্তু তাকে থামিয়ে দিল এড। তোমার সঙ্গে কথা বলছি না আমি, এবং তোমার বলার ভঙ্গিটাও পছন্দ হচ্ছে না আমার। লামসনের কাছে ধার করেছ এ সম্পর্কে আমার ধারণাটা এবার শুনে নাও। নিশ্চিন্ত থাকতে পারো, সময় হলে সুদ আসলে ঠিকই টাকা আদায় করে নেবে সে। বেশ তো, মুগ্ধে কারো কাছ থেকে কিছু নিই না আমি, সমান তেজে জবাব দিল থাসার। কিন্তু ভেবে দেখেছ এসব বলার অধিকার তোমার আছে কিনা? সেফ একজন খুনি তুমি, অথচ জ্ঞান দিতে চাইছো আমাদের। তর্কটা কত দূর গড়াতো বলা মুশকিল। হিউ টেলরের জন্যই বেশি দূর এগোলো না। কর্কশ কঠিন সুরে বাধা দিল সে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মার্টি। নিজেদের মধ্যে গোলমাল চাই না আমি। শত হলেও আমাদের উপকার করেছে এর। ইন্ডিয়ান হামলার সময় ও না থাকলে সত্যি বিপদে পড়ে যেতাম। কথাটা মনে রেখো মার্টি। সাম লামছানের ব্যাপারে সবার যে একই মত থাকবে তা ঠিক নয়। প্রত্যেকেরই নিজস্ব মত বা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, এবং সেটা প্রকাশ করারও অধিকার আছে সবার। তাছাড়ের উত্তর শোনার অপেক্ষায় থাকলো না এড ক্রেমার। ঘোড়ার মুখ ঘুরিয়ে পাহাড়ের দিকে সরে এলো ও। যুগপৎ বিরক্তি আর রাগ অনুভব করছে নিজেরই উপর। কি দরকার ছিল এদের সঙ্গে আসার? মতের মিল নেই, সমঝোতা বা পারস্পরিক সহানুভূতিও নেই। যেচে কাউকে পরামর্শ দেয়া আসলে নির্বুদ্ধিতা। এদের ক্ষেত্রে হাড়ে হাড়ে টের পেয়েছে এড। কেউ পছন্দ করে না ওকে, দরকার ছাড়া কথাও বলে না। ওয়াগন 10-এর সদস্য বলা যাবে না ওকে, কিন্তু ঠিক ইচ্ছে করে এদের সঙ্গী হয়নি সে। পরিস্থিতির দাবিতে ব্যাপারটা ঘটেছে। এল পাসো থেকে মাইল 10 দূরে ছোট্ট একটা শহরে ওর সঙ্গে দেখা হয় দলটার। ও তখন টেইলের পাশে পড়ে আছে, প্রায় মুমূর্ষ, ঘোড়াটা ক্লান্ত, পর্যুদস্ত। ডরোথি হেডলিন নিজের ওয়াগনে তুলে নিয়েছিল ওকে, যেখানে এখন শুয়ে আছে টেড। কয়েকটা দিন সেখানে কেটেছে এডেন। কিভাবে আহত হয়েছে এ সম্পর্কে কিছুই বলেনি ও। আসলে প্রয়োজন ছাড়া কথাই বলেনি তেমন। গম্ভীর নিঃসঙ্গ মানুষ সে, বাকপটু কিংবা মিষ্টিভাষীও নয়। বেশিরভাগ সময় নীরবে মেয়েটিকে দেখত, আনমনে ডরোথির সৌন্দর্য আর আন্তরিকতা নিয়ে ভাবত, কিন্তু মুখে কিছুই প্রকাশ করত না। সুস্থ হতে বেশি সময় লাগেনি। সেজন্যে ডরোথি হেডলিনের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। স্বাভাবিকভাবেই দলটার প্রতি
দায় অনুভব করলো এর। শিকার বা আগুন জ্বালানোর সময় সাহায্য করা, আগে আগে গিয়ে টেইল রেকি করা কিংবা যে কোনো কাজে কারো সাহায্য লাগলে এগিয়ে গেছে ও পুরো দলের প্রতি এভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছে। অথচ সাধারণত গায়ে পড়ে কারো সঙ্গে বন্ধুত্ব করতে দারুণ অনিচ্ছুক ও। আবার এও ঠিক, একবার সম্পর্ক হয়ে গেলে ভাঙা তো দূরের কথা, সেটাকে অস্বীকারও করে না। তারপরও অভিযাত্রী দলটার সঙ্গে একাত্মতা গড়ে উঠছিল। শীতল অস্বস্তিকর সম্পর্ক ক্রমে স্বাভাবিক হয়ে উঠছিল। দুবার ডরথি হেডলিনের সঙ্গে একান্তে কথাও বলেছে। হেডলিনদের ওয়াগনের পাশাপাশি রাইড করেছে, কিছুক্ষণ নিজের নিঃসঙ্গ জীবন আর বনপশ্চিমের গল্প করেছে এর। ঠিক তখনই এক রাতে উল্টে গেল পরিস্থিতি। ফোর্ট লারামির কাছাকাছি ক্যাম্প করেছিল ওরা। সন্ধে পেরিয়েছে তখন। আগুনের চারপাশ ঘিরে সাপার করছিল সবাই। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর গরম খাবারের সুগন্ধ আর চারদিকে শুনশান প্রকৃতির নৈশব্দ উপভোগ করছিল। তখনই ক্যাম্পে উপস্থিত হলো দীর্ঘদেহী সুদর্শন এক লোক। কালো একটা মেয়ারে চেপেছিল সে। চওড়া ব্রিমের হ্যাটের তলায় উকি দিচ্ছিল দীর্ঘ কালো চুল। ঘাড় তো নেমে গেছে, সরুগোপ নেমে এসেছে চিবুক পর্যন্ত। পরনে কালো ছুট, দামি চকচকে বুটে গোজা ছিল সুতি ট্রাউজারের প্রান্ত। স্যাম ল্যামসনের বাহ্যিক চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছিল আত্মবিশ্বাসী, সচ্ছল এবং সমীহ কারার মতো একজন মানুষে। স্যাডল সেরে স্বতঃস্ফূর্ত পদক্ষেপে আগুনের দিকে এগিয়ে এলো সে। হাউডি বন্ধুরা, নির্মল হাসিতে শুভেচ্ছা জানিয়েছে সবাইকে। আচরণ আর ভাবভঙ্গিতে যে কারো চেয়ে চেয়তর প্রমাণ করেছে নিজেকে। মাত্র দুটো শব্দে সবার মন জয় করে নিল, যে কাজটা 2 সপ্তাহে করতে পারেনি এড ক্রেমার। সেই মুহূর্ত থেকে ওদের একজন হয়ে গেল লামসন। ক্যালিফোর্নিয়া যাচ্ছ তোমরা? নিছক ভদ্রতাবশত জানতে চাইল সে। ব্যাপারটা ওরকমই জবাব দিয়েছে হিউ টেলর। নির্দিষ্ট কোনো জায়গা ঠিক করিনি আমরা, তবে ওদিকেই যাচ্ছি। আসলে বুঝতে পারছি না পাহাড় পেরোনোর আগে কোথাও থামবো নাকি মোড় ঘুরে উত্তরে ওরিগনের দিকে যাব। কিন্তু এর চেয়েও ঢের ভালো জায়গা আছে, সহজ সুরে বলেছে লামসন। দক্ষিণে যেতে পারো তোমরা। টেইলটাও চমৎকার, বিশেষ করে মেয়েরা যেহেতু সঙ্গে আছে, ঝামেলা পোহাতে হবে কম। আর চোখে ডরথি হেডলিনকে দেখল সে। সপ্রশংস চাউনি ফুটে উঠল দৃষ্টিতে। পর্যাপ্ত পানি বা ঘাস আছে, টেইলও মোটামুটি সমতল। উঁচু পাহাড় বা চড়াই পেরোতে হবে না। উৎসাহী হয়ে উঠল হিউ টেলর। তাই নাকি? এরকম জায়গা আছে নাকি? শুনিনি তো। টেইলটা কেমন, বিস্তারিত বলতে পারবে? ক্যাম্প মূল হল্যান্ড নামে এক লোক আবিষ্কার করেছে টেইলের কিছু অংশ, বাকিটা আমি নিজে আবিষ্কার করেছি। কিছুটা দক্ষিণে সরে যেতে হবে তোমাদের। আশা করি কয়েক মাসের মধ্যে এই টেইল ব্যবহার করতে শুরু করবে সবাই। গেলেই প্রমাণ পেয়ে যাবে সত্যি বলেছি কিনা। এর চেয়ে সহজ এবং নিরাপদ টেইল আর হয় না। সামান্য কিছু জায়গা খারাপ, 2 দিন হয়তো ধুলোর অত্যাচার সইতে হবে, কিন্তু বাকি অংশে ঘাস বা পানির কোনো অভাব নেই। ইন্ডিয়ানদের হামলার ভয়ও নেই, কারণ এখান থেকে উত্তরের টেইলগুলোতেই সচরাচর রেইড করে ওরা। কিন্তু ক্ষণিকের জন্য থেমে কি যেন ভাবল সে। পর মুহূর্তে খেই ধরল। যাবে কি যাবে না সেটা অবশ্যই তোমাদের ব্যাপার। যোগ্য লোক নেতৃত্ব দিচ্ছে তোমাদের। যে টেইল ধরে যাচ্ছ নিশ্চয় জেনে শুনে যাচ্ছ। নিদেন পক্ষে কিছু খোঁজ খবর নিয়েছ? ওয়াগনের চাকার সঙ্গে হেলান দিয়ে বসে নীরবে খাচ্ছিল এড ক্রেমার।
চোখ তুলে একবার দেখেছে স্যাম ল্যামসনকে। আগন্তুকের সহজ স্বতঃস্ফূর্ত অকপট পরামর্শে হয়তো যে কেউ আকৃষ্ট হবে কিংবা উৎসাহ বোধ করবে, কিন্তু এদের মতো পোড় খাওয়া মানুষ এ ধরনের মিষ্টি কথায় ভুলল না। দ্রুত সময় কেটে গেল, টেরই পেল না কেউ। ল্যামসনের মনোমুগ্ধকর বক্তৃতায় মজে গেল পুরুষরা। মেয়েদের উদ্দেশ্যে মিষ্টি হাসি উপহার দিচ্ছে সে। আশ্চর্য দ্রুততায় সবার মন জয় করে নিল। সবচেয়ে সাবধানী কিংবা মোটামুটি হিসেবেই লোকগুলো প্রভাবিত হয়ে পড়ল ল্যামসনের চাটুকারিতায়। ওর প্রস্তাবিত টেইল আর সেটার সম্ভাবনা নিয়ে আলাপ করতে ব্যস্ত হয়ে পড়ল। কেউ কেউ টেইলটার কথা অন্যদের চেয়ে আগে জানতে পেরেছে ভেবে সন্তুষ্টিও বোধ করতে শুরু করলো। বুড়াবুড়ির প্রস্তাব উঠল তখন, তবে সকাল পর্যন্ত মুলতবি রাখা হলো ব্যাপারটা। অভিযাত্রীদের উৎসাহ তাতে এতটুকু কমল না। এতক্ষণ পর্যন্ত নীরব ছিল এড, কিন্তু ভরাডুবি হওয়ার আগেই সরল মানুষগুলোকে নিরুৎসাহিত করতে চাইল। টেলর, যে টেইল ধরে চলছ তোমরা, সেটা ধরে যাওয়াই বোধ হয় ঠিক হবে। ঝট করে ওর দিকে ফিরে তাকালো ল্যামসন। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। যে টেইলটার কথা বলেছি আমি, কখনো ওদিকে গেছো তুমি বন্ধু? কিছু অংশ। তাহলে বলো ওই অংশটা কেমন? ষাঁড় বা ঘোড়ার জন্যে সহজ? অন্য টেইলের চেয়ে খারাপ নাকি ভালো? যথেষ্ট পানি আর ঘাস আছে? তা আছে। ঘাস বা পানি সবই আছে, কিন্তু তারপরও ওদিকে যাওয়া ঠিক হবে না। এ কেমন কথা বলছো? টেইলটা ভালো, অথচ ওদিকে যাওয়া নাকি ঠিক হবে না? অর্থপূর্ণ দৃষ্টিতে অন্যদের দিকে তাকালো ল্যামসন। ক্ষীণ বিদ্রুপের হাসি ঝুলছে ঠোঁটের কোণে। মজার কাণ্ড, ওর কথার কোনো মানে হয়? ওই টেইলের শেষ পর্যন্ত গেছি আমি, এবং নিশ্চিত বলতে পারি এর চেয়ে নিরাপদ বা সহজ টেইল খুঁজে পাবে না তোমরা। তাছাড়া একটা ম্যাপও দিতে পারবো তোমাদের, ও ওটর হোল বা পানির উৎস, সব কিছুর অবস্থান বিশদভাবে দেখিয়ে দিতে পারবো। কি জানো তোমরা কোন টেইল ধরে যাও? তাতে কিছুই যায় আসে না আমার, কিন্তু ইন্ডিয়ানদের এড়াতে চাইলে। সেরাক করে থেমে গেল সে। বাফেলো হাইডের ব্যাপারে কি জানো তুমি? আড়ষ্ট হয়ে গেল স্যাম ল্যামসনের চোয়াল। অপেক্ষাকৃত অন্ধকার জায়গায় বসে থাকা এড ক্রেমারের মুখ নিরীক্ষণ করার চেষ্টা করল সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। বাফেলো হাইড? জানবো না কেন, ওর ঘাঁটি তো আরো উত্তরে। এদের উপর দিকে দৃষ্টি সরিয়ে হিউ টেলরের দিকে ফিরল। এই লোক কে? বাফেলো হাইড সম্পর্কে জানতে চাইছে ও। দেখে বিস্মিত হচ্ছি আমি। অথচ সাদা চামড়ার কেউই বাফেলো হাইডের কথা জানে না, যদি না সে আউটল বা দস্যু হয়ে থাকে। বুঝতে পারছি না সহজ নিরাপদ টেইল বাদ দিয়ে কেন বিপজ্জনক একটা টেইলে যাওয়ার জন্যে তোমাদের উৎসাহ দিচ্ছে ও। ও কি তোমাদের কেউ? মুখিয়ে ছিল মার্টি থাচার। প্রথম দিন থেকেই এড ক্রেমারকে অপছন্দ করছে সে, এবং এর উদ্দেশ্য সম্পর্কে এখনো সন্দিহান। হুঁ, আমাদের কেউ নয় ও, তৎক্ষণাৎ উত্তর দিল সে। তবে আমাদের সাথেই যাচ্ছে। ওয়াগন নেই ওর। আসলে কিছুই নেই, ওই ঘোড়াটা ছাড়া। ও, এই ব্যাপার? তাচ্ছিল্য ফুটে উঠল ল্যামসনের চোখে। এর প্রভাব কিংবা গুরুত্ব কম বুঝতে পেরে যেন স্বস্তি বোধ করলো ভেতরে ভেতরে। কিছু মনে করো না বন্ধু, তোমার নামটা কি? এই টেইলে যাতায়াত করে এমন সব লোককে চিনি আমি। তাছাড়া কর্নেল মেলবি কয়েকজনের ব্যাপারে আমাকে সতর্ক করে দিয়েছে। যাকগে, বুঝতেই পারছো, সতর্ক থাকতে দোষ নেই। সাদা চামড়ার লোকজনও খারাপ হয়ে গেছে। এদের অনেকেই ইন্ডিয়ানদের সঙ্গে হাত মিলিয়ে অশান্তি সৃষ্টি করছে আশপাশে। আমার নাম এড ক্রেমার। পরস্পরের
পরস্পরের উপর চেপে বসলো ল্যামসনের ঠোঁট। কিছুটা হলেও চিন্তিত দেখালো তাকে। মুহূর্তের জন্য অবশ্য, তারপরে উজ্জ্বল হয়ে গেল চোখ। ক্রেমার, ও মনে পড়েছে, লারামিতে মাসখানেক আগে এক লোককে খুন করেছ তুমি, তাই না? ওই লোকটাই আগে পিস্তলে হাত দিয়েছিল। শুধু এই বলল এড। টের পেল আচমকা স্থবির হয়ে গেছে ক্যাম্পের পরিবেশ। শীতল গাম্ভীর্য নেমে এসেছে সবার মধ্যে। আর চোখে দেখতে পেল প্রবল বিস্ময় নিয়ে ওকে দেখছে ডরোথি হেডলিন। মেয়েটির চোখে হতাশা। সবে পূব থেকে এসেছে এরা। কেবল হিউ টেলরেরই পশ্চিমে আসার কিছুটা অভিজ্ঞতা আছে। তাও প্ল্যান্টে নদীর পশ্চিম তীর পর্যন্ত এসেছিল মাত্র একবার। এখানকার জীবনযাত্রার ধরন জানে না ওরা। শান্তিপ্রিয় নিরীহ লোক। খুনোখুনির কথা দুঃস্বপ্নেও ভাবে না। জানে না নিজের প্রাণ বাঁচাতে অস্ত্র ধরতে হয়, কিংবা আরেকজনের প্রাণও হরণ করতে হয়। নিজের সাফল্য বা সম্ভাবনা আজ করতে বিন্দুমাত্র অসুবিধে হলো না স্যাম ল্যামসনের। দুঃখিত ক্রেমার, প্রসঙ্গটা তোলা বোধ হয় ঠিক হয়নি, অন্তত ওদের সামনে। আন্তরিক শোনালো তার কণ্ঠ, কিন্তু নিতান্ত বাধ্য হয়ে তুলতে হলো। কেউ যখন কোনো কারণ ছাড়াই বিপজ্জনক একটা টেইলে নিরীহ কিছু মানুষকে যাওয়ার উপদেশ দেয়, তখন তার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হয়ে নেয়ার প্রয়োজন আছে বই কি। উঠে দাঁড়ালো এড। দীর্ঘদেহী মানুষ সে। সরু কোমর, প্রশস্ত কাঁধ, সুঠামদেহী। ফ্ল্যাট ব্রিমের হ্যাটের ছায়া পড়েছে ওর মুখে। স্থির দৃষ্টিতে দেখছে ল্যামসনকে। আমি এখনো মনে করি তোমার প্রস্তাবিত টেইলে যাওয়া বোকামি হবে, শান্ত নিরাবেগ কণ্ঠে বলল। এটা এমন এক অঞ্চল যেখানে ইচ্ছে করলেই এদিক সেদিক যাওয়া যায় না। দক্ষিণের টেইল ধরে গেলে ড্যান স্পানসারের এলাকা পেরিয়ে যেতে হবে। মূল হল্যান্ডের কথা বললে না? ওই লোকই তো দক্ষিণের টেইল ধরে যেতে বলেছিল হ্যামলিনের দলকে। কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না এড। অন্ধকারে মিলিয়ে গেল ওর পদশব্দ। তখনও স্থির বসে আছে অভিযাত্রীরা। টু শব্দ করেনি কেউ। অস্বস্তিকর নীরবতা নেমে এসেছে। এদের শেষ কথার তাদের সমস্ত উৎসাহ ফিকে হয়ে এসেছে। গল্পটা জানে ওরা, বহুদিন আগের ঘটনা, কিন্তু এখনো টেইলের কিনারে ক্যাম্পে বসে গল্প করে মানুষ, নিজে সতর্ক হওয়ার জন্যে, অন্যকে সতর্ক করার জন্যে। টেইল হারিয়ে পাহাড়ি এলাকায় উপস্থিত হয় মাইক হ্যামলিনের দলটা। তুষারে আটকা পড়ায় দুর্বিষহ অবস্থা নেমে আসে। পানি নেই, খাবার নেই, আশ্রয় নেই। ক্ষুধা তৃষ্ণা আর শীতে অসহায় মানুষগুলো সঙ্গীদের খুন করে সেই মাংস খেয়েছে জীবন বাঁচানোর জন্যে। সেই গল্পের বিভীষিকা অস্বস্তির হালকা চাদরের মতো যেন ছেয়ে আছে ক্যাম্পে। নিশ্চুপ অনড় বসে থাকলো লোকগুলো। সবার আগে স্যাম ল্যামসনই নীরবতা ভাঙল। মানছি, মূল হল্যান্ডের নির্দেশ অনুযায়ী যাত্রা শুরু করেছিল ওরা, শ্রাগ করে বলল সে। কিন্তু মূল টেইল থেকে সবে সরে পড়ে ওরা। আমি যে পথের হদিস জানি, সেখানে উঁচু পাহাড়ের কোনো বালাই নেই। সবার উপর ঘুরে গেল ওর দৃষ্টি। একটু আগের মতোই সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে গেল ল্যামসন। কথার তুবড়ি ছুটিয়ে নিরীহ মানুষগুলোর দ্বিধা ভুলিয়ে দিল সে। ভয় বা আশঙ্কা দূর করল মিথ্যে আশা এবং প্রতিশ্রুতি শুনিয়ে। মরুভূমির তপ্ত বালি বা ধুলোর বদলে ঘাস আর পানির কথা শুনিয়ে। কিছুক্ষণের মধ্যে হ্যামলিনের দল, কিওয়া চিফ বাফেলো হাইডের দুর্ধর্ষ যোদ্ধাদের কথা বেমালুম ভুলে গেল সবাই। সকালে
ল্যামসনের নির্দেশিত পথ ধরে এগোলো ওয়াগন 10। ফোর্ট ত্যাগ করার ঘণ্টাখানেক পর বামে মোড় নিয়ে দক্ষিণে এগোলো। ওয়াগন সারি থেকে কিছুটা দূরে ছিল স্যাম ল্যামসন। কেউই খেয়াল করেনি তাকে। চতুর হাসি খেলে গেল তার ঠোঁটে। মনে মনে এদের সাফল্য কামনা করল। ঘোড়ার মুখ ঘুরিয়ে ফোর্টের পথ ধরল ও। একটা মেসেজ এসেছে ফোর্ট থেকে। হিউ টেলরকে প্রতিশ্রুতি দিয়েছে হাতের কাজ শেষ হওয়া মাত্র যাত্রা করবে সে। ঘোড়া ছুটিয়ে ধরে ফেলবে দলটাকে। দলের সঙ্গেই যাচ্ছে এড ক্রেমার। হেডলিনদের ওয়াগনের কাছাকাছি রাইড করছে। চোখ তুলে ওর দিকে তাকালো ডরোথি। আগের রাতে মেয়েটিকে দেখেছে ও। খেয়াল করেছে সপ্রশংস দৃষ্টিতে ল্যামসনকে দেখছিল ডরোথি। ব্যাপারটা অনুমোদন করছো না তুমি, তাই না? কাছাকাছি আসতে জানতে চাইল ডরোথি। মাথা নাড়ল এড। তারপর কিছুটা বিষণ্ণ ভঙ্গিতে হাসল। রোদ পোড়া চেহারার মোটামুটি সুদর্শন মানুষ সে। সবুজ চোখে সবসময় খানিকটা খামখেয়ালিপনা লেগে থাকে। আমার পছন্দ অপছন্দে কি যায় আসে? তোমাদের কেউ নই আমি। থ্যাচারের বলা উচিত হয়নি কথাটা, মন্তব্য করল ডরোথি। অদ্ভুত মানুষও, ভালো কিন্তু অকপট এবং সন্দেহপ্রবণ। সঠিক লোককে সন্দেহ করে না অবশ্য। জ্বলে উঠল ডরোথির নীল চোখ। মিস্টার ল্যামসনের কথা বলছো নিশ্চয়? ওকে কেন সন্দেহ করব আমরা? সে তো আমাদের সাহায্য করার চেষ্টা করেছে কেবল। কিন্তু সন্দেহ আছে আমার। আমার তো মনে হয়, তীক্ষ্ণ স্বরে বলল ডরোথি, নিজের উপর এবার সন্দেহ করা উচিত তোমার, মিস্টার ক্রেমার। তুমি নিজেই স্বীকার করেছ যে টেইলটা ভালো। এখনো ড্যান স্পেন্সারের সঙ্গে দেখা হয়নি তোমাদের, কিংবা বাফেলো হাইডের সঙ্গেও হয়নি। মিস্টার লামসন বলেছে আরও উত্তরে থাকে ইন্ডিয়ানরা। আচ্ছা, গত রাতেও ড্যান স্পেন্সারের কথা বলেছ। লোকটা কে? ইন্ডিয়ান এলাকায় বাথান করেছে সে। ও যখন প্রথম এসেছিল ওখানে সবাই পাগল ভেবেছিল ওকে। কিন্তু বছর ঘোরার আগেই দেখা গেল 70 মাইল এলাকা ক্লেইম করেছে স্পেন্সার। ইন্ডিয়ানদের সঙ্গে মানিয়ে নিয়েছে কিভাবে যেন। জমিতে গরু ঘোড়া চড়াচ্ছে। ওর রেঞ্জ পেরিয়ে যেতে হবে আমাদের। তাতে দোষের কি আছে? শান্তিপূর্ণভাবে যদি জায়গাটা পেরিয়ে যাও তাহলে হয়তো কিছুই ঘটবে না। কিন্তু স্পেন্সার একটু অদ্ভুত চরিত্রের মানুষ। কখন ওর মনে কি চিন্তা আসবে আগে থেকে বলা মুশকিল। নিজের এলাকায় অচেনা লোকদের দু চোখে দেখতে পারে না সে। তোমাদের দেখেই সন্দেহ করবে। কেন এত দক্ষিণে যাচ্ছ? ওকে সন্তুষ্ট করতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে। হোক না সন্দেহ, উত্তেজিত দেখালো ডরোথিরকে। গ্রীবা উচালো বিদ্রোহী বাচ্চার মতো। তার পরোয়া করি না, কিংবা ওকে বিরক্ত করব না আমরা। সে কি মনে করে পুরো দেশটাই ওর একার? তাই মনে করে সে, এবং তার কারণও আছে। 70 মাইল দীর্ঘ জমি, এর প্রতিটি ইঞ্চি ওকে শ্রম আর রক্তের বিনিময়ে অর্জন করতে হয়েছে। আজ যা দেখতে পাবে সেটা একদিনে হয়নি। এজন্যে বহু ঘাম ঝরাতে হয়েছে। একটা মানুষ কিভাবে উপত্যকা তৈরি করে? প্রতিবাদ করল ডরোথি। পুরো দেশটাই মুক্ত এলাকা, যে কেউ যেখানে ইচ্ছে বসতি করতে পারে। যাকগে, ড্যান স্পেন্সারকে বিরক্ত করার ইচ্ছে নেই আমাদের। ওয়াগনের কাছ থেকে সরে এলো এড। আলাপটা তেমন এগোবে না জানেও। ডরোথি হেডলিনের আচরণে স্পষ্ট বোঝা গেছে লারামিতে ওর খুনের ব্যাপারটা ভুলতে পারেনি। সেদিনের পর আরও কয়েকবার আলাপ করার চেষ্টা করেছিল ও, কিন্তু স্পষ্ট অনীহা প্রকাশ করেছে মেয়েটা। এরপর থেকে মেয়েটিকে একরকম এড়িয়ে চলল এর। একা একা ওয়াগন 10 থেকে যথেষ্ট দূরে রাইড করলো ও। একা ক্যাম্প করলো। এমনকি খাওয়ার সময়ও অন্যদের সঙ্গে যোগ দিল না। কেউ কথা বলল না ওর সঙ্গে, ওর খোঁজও নিল না।
2। 6 দিন এভাবে কেটে গেল। সবার মুখে কেবল স্যাম ল্যামসনের নাম। বিস্তৃত সবুজ উপত্যকা ধরে এগোচ্ছে ওরা। কচি ঘাসে ছেয়ে আছে পথ, বাতাসে দুলছে ঘাসের গালিচা। এক নজর দেখেই বোঝা যায় অব্যবহৃত টেইল না আছে ওয়াগনের চাকার ডাক কিংবা দেবে যাওয়া ক্ষত বিক্ষত মাটি। পানির অভাব নেই। লামছনের দেয়া ম্যাপে প্রতিটি উপত্যকা, নিচু পর্বত কিংবা ওটোর হোলের অবস্থান পরিষ্কার দেয়া আছে। কোথাও এতটুকু ভুল নেই। ফোর্ট থেকে রওনা দেওয়ার 6 দিনের মাথায় প্রথম আক্রমণ করলো ইন্ডিয়ানরা। ভোরের উন্মেষে হলো হামলাটা। ওয়াগনের কাছ থেকে 8 মাইল দূরে একটা ঝর্ণার কাছাকাছি ক্যাম্প করেছিল এড ক্রেমার। আচমকা ঘুম ভেঙে গেল ওর। পূবাকাশে তখন ভোরের রং ধরতে শুরু করেছে। অজানা অস্বস্তি বোধ করল সে। দ্রুত উঠে বসল। বেডরোল গুটানোর ঝামেলায় গেল না। ঝোপ এড়িয়ে দ্রুত পায়ে এগোলো ওয়াগন সারির দিকে। খোলা জায়গায় ক্যাম্প করেছে অভিযাত্রীরা। দূর থেকে প্রহরী লোকটাকে দেখতে পেল এড। উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙছে। একটু এগোতে গাট্টা প্যাট গ্যাভিনকে চিনতে পারল এড। ভালো মানুষ, কথা বলে কম, তবে যেটা বলে ওজন রেখেই বলে। এডকে দেখে ক্ষীণ হাসল সে। কি হে, এই সাত সকালে চলে এলে যে? হালকা চালে জানতে চাইল সে। মনে হচ্ছে ল্যামসনের কথাই ঠিক। একেবারে নিরাপদ টেইল। ইন্ডিয়ান আক্রমণের কোনো ভয় নেই, ঠিক না? না, তীক্ষ্ণ স্বরে বলল এড। সবাইকে জাগাও, তৈরি হতে বলো। কয়েকটা মিনিটের মধ্যে হামলা করবে ওরা। বলো কি? নিশ্চয়। জলদি ম্যান, কাজ দেখাও। প্রায় খেকিয়ে উঠল। তারপর ঘুরেই ওয়াগনের দিকে চলে গেল। প্রতিটা ওয়াগনের ক্যানভাসের পর্দায় হাতের রাইফেল দিয়ে চাপ্পড় মারতে শুরু করলো। ওঠো, জলদি উঠে পড়ো সবাই, ইন্ডিয়ানরা এসে পড়েছে। ওয়াগন থেকে বেরিয়ে আসতে থাকলো অভিযাত্রীরা। কেউ কাপড় ঠিক করছে, কেউ রাইফেল বা অস্ত্র তুলে নিচ্ছে হাতে। ওয়াগনের চারপাশ ঘিরে অবস্থান নাও, দ্রুত বলল এড। আমাদের দক্ষিণে পাহাড় আর ড্রটার মাঝামাঝি অবস্থান নিয়েছে ওরা। নিজের ওয়াগন থেকে ছুটে বেরিয়ে এলো হিউ টেলর। চারপাশে চকির দৃষ্টি চালালো। ধূসর হয়ে গেছে পূবের আকাশ। আবছাভাবে দেখা যাচ্ছে সবকিছু। ফেরির অস্পষ্ট আলোয় কোনো নড়াচড়া চোখে পড়ল না। খেপে গিয়ে প্রতিবাদ করার জন্য এদের দিকে এগোতে শুরু করেছিল সে। ঠিক তখন বুনো একটা চিৎকার শুনতে পেল। চরকির মতো ঘুরে দাঁড়ালো সে। প্রায় 200 গজ দূরে রেড স্কিনদের দীর্ঘ লাইন দেখতে পেল। উদ্দাম গতিতে ছুটে আসছে ইন্ডিয়ানরা। সবচেয়ে কাছের ইন্ডিয়ান তীক্ষ্ণ স্বরে রণহুঙ্কার ছাড়ল, বুনো প্রলম্বিত সুরে। রক্ত হিম করা সেই হুঙ্কার অনুসরণ করলো অন্যরা। হেডলিনদের ওয়াগনের গায়ে হেলান দিয়ে পজিশন নিল এড। রাইফেল তুলেই গুলি করলো। হুমড়ি খেয়ে পড়ে গেল একটা ঘোড়া। আবার গুলি করলো এড। বুনো চিৎকার করে আকাশে দুহাত মেলে দিল এক ইন্ডিয়ান। স্যাডল থেকে খসে পড়ল। পেছনের ঘোড়াগুলো মারিয়ে গেল তাকে। এবার অভিযাত্রীরা গুলি শুরু করলো। টানা গুলি করছে এড। ইন্ডিয়ানরা বৃত্তের কিনারে পৌঁছার আগেই গুলি শেষ হয়ে গেল রাইফেলের। ছুটন্ত অবস্থায় ঝুঁকে একটা তীর নিক্ষেপ করলো এক ব্রেভ। হেডলিনদের ওয়াগনের ক্যানভাসে বিঁধল সেটা। তীর তীর করে কাঁপছে শলা কাটা। অল্পের জন্য মিস হয়েছে এদের মাথা। দ্বিতীয় সুযোগ পেল না ইন্ডিয়ান। চোখের পলকে ওর হাতে বেরিয়ে এসেছে ভয়াল দর্শন কোল্ট। প্রথম গুলিতেই স্যাডলচ্যুত হলো সে, কিন্তু রেকাবে আটকে গেছে এক পা। সে অবস্থাতেই তাকে হেঁচড়ে টেনে নিয়ে ছুটতে থাকলো ঘোড়াটা। লোকটার পরিণতি দেখার অবস্থায় নেই এড। কোত্থেকে একটা তীর এসে মাথা থেকে তুলে নিয়েছে ওর হ্যাটটা। বাম হাত তুলে তীরের শলাকাটা চেপে ধরল এড।
তারপর মোচড় দিয়ে ক্যানভাস থেকে খুলে আনলো। বেটা ব্রেভ তীরের সঙ্গে আগুনও ধরিয়ে দিয়েছে। ভাগ্যিস ক্যানভাসে আগুন ধরেনি। নিশ্চিন্ত মনে এবার সমানে গুলি শুরু করলো ও একের পর এক কিছুক্ষণ পিস্তল দিয়ে এবং পিস্তলের গুলি শেষ হয়ে গেলে রাইফেল দিয়ে। আচমকা যেভাবে শুরু হয়েছিল সেভাবেই রনে ভঙ্গ দিল ইন্ডিয়ানরা। পানির ব্যারেলের পেছনে হাঁটু গেড়ে বসেছিল টেড হেডলিন। ফ্যাকাশে হয়ে গেছে মুখ, রীতিমতো অসুস্থ দেখাচ্ছে তাকে। রাইফেলে হাত ভালোই তার, কিন্তু খুনোখুনির সঙ্গে অভ্যস্ত নয়। চোখ তুলে এদের দিকে তাকালো সে, চাউনিতে অস্বস্তি। কখনো মানুষ খুন করিনি আমি, দুর্বল প্রায় রুগ্ন স্বরে বলল সে। এখানে এসেছ যখন কিছুদিনের মধ্যে অভ্যস্ত হয়ে যাবে, নির্লিপ্ত স্বরে বলল এড। চোখ তুলে কাছাকাছি দাঁড়ানো ডরথির দিকে তাকালো। আমাদের ওয়াগানটা বাঁচিয়েছ তুমি, বলল মেয়েটি। যে কারো ওয়াগান হতে পারত এটা, সোজা সাপটা বলল ও। তারপর ঘুরে দাঁড়ালো, খোলা ফেরিতে দৃষ্টি চালালো। 7টা ইন্ডিয়ান লাশ পড়ে আছে। দীর্ঘ ঘাসের আড়ালে আরো 2-1 জন থাকতে পারে। কয়েকটা মৃত পণীও রয়েছে। আগুন সহ তীর নিক্ষেপ করেছিল যে ব্রেভ, ডজন খানেক দূরে পড়ে আছে সে। বুক পেটের মাঝামাঝি বিঁধেছে বুলেটটা। লোকটার পড়ে থাকার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে মেরুদণ্ড ভেঙে গেছে। চারপাশে দৃষ্টি চালালো ও অভিযাত্রীদের দেখল নিষ্পৃহ দৃষ্টিতে। কিছুটা হলেও সন্তুষ্ট দেখাচ্ছে হিউ টেলরকে, কিন্তু বরাবরের মতোই দীর্ঘ মনোবল ধরে রেখেছে। প্যাটগামিন ধীর স্থিরভাবে একের পর এক গুলি করেছে, নিপুণ নিশানার স্বাক্ষর রেখেছে। ছোটখাটো লোকটির দিকে তাকালো এর। দারুণ দেখিয়েছ তুমি, সহাস্যে মন্তব্য করল ও। কিছু বলার জন্যে মুখ খুলেছিল গ্যাভিন, শেষে ক্ষীণ হাসল। এদের প্রশংসায় ভেতরে ভেতরে খুশি হয়েছে উপলব্ধি করে নিজের উপর লজ্জিত হলো সে। মানুষগুলো একেবারে মন্দ নয়। উপসংহারে পৌঁছালো এর। রাইফেল রিলোড করছে গ্যাভিন। এর যখন ওকে পাশ কাটিয়ে গেল মুখ তুলে তাকালো, কিন্তু কিছুই বলল না। হেডলিন্ডের ওয়াগনের কাছে ফিরে এলো এড। ওখানেই দাঁড়িয়ে আছে হিউ টেলর, ডান বগলের খাজে রেখেছে রাইফেলটা। আবার আসবে নাকি ওরা, জানতে চাইল সে। নট করল এড। সম্ভবত কয়েকবারই আসবে। বাফেলো হাইডের দল এটা, ওর নিজের যোদ্ধা এরা। কিন্তু লামসন বলেছে, প্রতিবাদ করতে যাচ্ছিল ডরথি। চারপাশে দৃষ্টি চালালো এড। আগুন তুলে মৃত ইন্ডিয়ানদের লাশগুলো দেখালো। প্রমাণ তো চোখের সামনে দেখতে পাচ্ছ, কর্কশ্বরে বলল। এবার ভেবে দেখো সাম লামসনের কথায় এরপরও বিশ্বাস রাখা ঠিক হবে কিনা। এরা ব্ল্যাকফুট গ্রামের যোদ্ধা, মোকাসিন দেখেই বোঝা যাচ্ছে। পরের বার চারদিক থেকে একই সঙ্গে হামলা করবে ইন্ডিয়ানরা। ঝাঁকে ঝাঁকে জ্বলন্ত তীর ছুটে এলো ওয়াগন লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে আগুন ধরে গেল দুটো ওয়াগনে। পরের বার চারদিক থেকে একই সঙ্গে হামলা করলো ইন্ডিয়ানরা। ঝাঁকে ঝাঁকে জ্বলন্ত তীর ছুটে এলো ওয়াগন লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে আগুন ধরে গেল দুটো ওয়াগনে। ওয়াগন সারির একেবারে শেষের দিকে দাঁড়িয়ে আছে এড ক্রেমার, স্থির নিষ্কম্প হাতে নির্ভুল নিশানায় একের পর এক গুলি করে যাচ্ছে।